নিতাই তার গরুর গাড়ি নিয়ে পথের মধ্য দিয়ে যাচ্ছিল। একজন যাত্রীকে পথে নামিয়ে যাত্রী ভাড়া দিতেই সে বলল, ধন্যবাদ, সাবধানে বাড়ি ফিরবে কিন্তু ভাই। হুর হুর হুর, কানো ধেনু, তাড়াতাড়ি চল বাবা, গঞ্জ থেকে ফিরতে এমনি কত দেরি হয়ে গেছিল, পথে আবার যাত্রী নিয়ে তাকে গন্তব্যে পৌঁছাতে আরো খানিকটা দেরি হয়ে গেল। না জানি এমনি কত দুশ্চিন্তা করছে। গরুর গাড়ির গাড়োয়ান নিতাইয়ের হাঁকেই তার দুই বলদ ধেনু আর কানু চলতে শুরু করলো। যদিও সারা দিন মাল বয়ে বলদ দুটোর অবস্থাও তখন বেশ সঙ্গীন। আসলে নিতাইয়ের কাজটাই এরকম। গ্রামের লোকেদের মাল নিয়ে সে গঞ্জে যায়, সেখানে বিক্রি করে দিনের আলো থাকতেই ফিরে আসে। ফেরার পথে কিছু যাত্রী হলে তাদেরকে গাড়িতে চাপিয়ে নেয়। এর ফলে দুটো পয়সা বেশি রোজগার হয়ে যায়। কিছুটা এগোতেই হঠাৎই নদীর এক সাঁকোর সামনে একজন মহিলা তাকে দেখে হাত নাড়াতেই নিতাই গাড়ি থামিয়ে দিল। দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে একটু পৌঁছে দেবে? তুমি কে গা? এই রাতের বেলা এই নদীর ধারে কি করছো? নদীর ওই পারে আমার বাপের বাড়ি, নৌকো করে এই পারে এসেছি। বাড়ি থেকে বেরোতে খানিক দেরি হয়ে গিয়েছিল। এখন দেখি পথ ঘাট একদম ফাঁকা, একটা গরুর গাড়ি পর্যন্ত নেই। আহা হা, একা মেয়ে মানুষকে অমন রাতের অন্ধকারে তারা ছেড়ে দিলে? তা তুমি কোথায় যাবে গা? আমি পেখমপুর যাব, ওইখানেই আমার শ্বশুর বাড়ি গো। যদি দয়া করে একটু পৌঁছে দাও। হ্যাঁ, বলো কি? বেগমপুর তো আমার গা, আমি তো সেদিকেই যাচ্ছি। উঠে এসো, উঠে এসো দেখি। তোমার বাড়িও পেখমপুর? তা বেশ ভালোই হলো, এতক্ষণে যেন মনে বল পেলাম, নইলে ভয়ে যেন বুক দূর দূর করছিল। তোমার কোনো ভয় নেই বোন, আমি তো ওই পথেই যাচ্ছি। তোমাকে তোমার গ্রামে পৌঁছে তবে বাড়ি ফিরবো। এবারে উঠে এসো দেখি তাড়াতাড়ি। বলছি, হ্যাঁ গা, আমার এই পুঁটুলিটা একটু তুলে দিতে সাহায্য করবে? এ আর এমন কি, তুমি গাড়ির ওপরে গিয়ে বসো। আমি তোমার থলিটাকে বাবারে বাবা, বলি থলিতে কি ভরেছ গো? ওজন দেখে মনে হয় বাড়ির সব জিনিসই এটাতে ঢুকিয়ে দিয়েছো। না গো না, আসলে মায়ের বাড়ি গেছিলাম গো, আর মা বাপকে তো জানোই, নিজের শেষ সম্বলটুকু তারা দিয়ে দিলেন। সে যা বলেছ, বাপ মায়ের মতো দুনিয়ায় কেউ হয় না গো। আমার বাপ মা সেই কোন কালে মরেছে, এখনো মনে পড়লে চোখে জল আসে। সেইটাই তো আফসোস গো, মা বাপের বড় আদরের মেয়ে আমি। ছোট থেকেই তারা আমাকে অনেক যত্নে বড় করেছেন। তাই? তোমার আর ভাই বোন নেই বুঝি? না গো দাদা, তাই তো ছোট থেকেই বাবা আমাকে ছেলের মতো মানুষ করেছিলেন, শিখিয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে। ও বাবা, তাহলে তো তুমি বেশ সাহসী বোন। সাহসী কিনা জানি না দাদা, তবে অন্যায়ের সাথে আমি কখনোই আপোষ করিনি, মরে গেলেও করব না। তোমার সাথে কথা বলে বড় ভালো লাগলো বোন। এই দেখো দেখো, কথায় কথায় জিজ্ঞেস করতে ভুলেই গেছি। তা বোন, তোমার ঘর আমাদের গ্রামে বললে তো, তা কাদের বাড়ি গো? মণ্ডলদের বাড়ির কাছেই গো। স্বামী আমার শহরে কাজ করে, মাসে 2-3 দিনের জন্য আসে, তাই ভাবলাম বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তা বেশ করেছো বোন, বাপ মায়ের জন্য মন কেমন তো করবেই। তা তোমার স্বামী তো তোমাকেও শহরে নিয়ে যেতে পারে, তাহলেই তো আর তোমার মন কেমন করবে না। সে কথা ওকে কতবার বলেছি গো দাদা, কিন্তু শহরে অনেক খরচ, 2 পয়সা রোজগার করলে 4 পয়সা খরচ হয়ে যাবে, তাই কবে ও আসবে সেই পথ চেয়ে এখানেই বসে থাকি। তবে তাকে দোষ দেওয়া যায় না, কি আর করবে বলো। তবে রাতের অন্ধকারে এমন করে আর একা এসো না, দিনকাল ভালো নয়। সে তো বটেই দাদা, দিনকাল বেজায় খারাপ। নাও বোন, পেখমপুর এসে পড়েছে। এখানেই নামবে নাকি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবো?
নিতাই নিজের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু যখন কোনো উত্তর আসে না তখন সে আবার বলে, কই গো বোন, কিছু বলছো না যে? কথাটা শেষ করে নিতাই পেছনে তাকাতেই চমকে গেল। সেখানে কেউ কোথাও নেই। কি হলো? মেয়েটা পথে কোথাও নেমে গেল নাকি? এই তো পেছনে বসে কথা বলছিল, পথে পড়ে গেল না তো? কিরে নিতাই, কি হয়েছে? অমন করে কি ঘুরছিস? আর বলো না দাদা, আমার গরুর গাড়িতে একটা মহিলা যাত্রী আসছিল, বলল ওর বাড়ি নাকি পেখমপুর গ্রামে। এখানে আসতেই যখন বললাম গ্রাম এসে গেছে, নেমে পড়ো, পেছনে তাকিয়ে দেখি সে নেই। নেই মানে? কোথায় গেল? পথে কোথাও নেমে যায়নি তো, সেটাই তো ভাবছি। তাহলে তো আমাদের চোখে পড়তো। আমরা তো কিছুক্ষণ আগে থেকেই তোর গাড়ির পেছন পেছন আসছি। তাহলে সে গেল কোথায়? নদীর সেই সাঁকর পাড় থেকে গাড়িতে চাপলো, আমাকে দিয়ে ওর ভারী থলিটা গাড়িতে ওঠালো। থলি? কই দেখ তো, থলিটা নিয়ে নেমেছে কিনা। না গো দাদা, দেখো দেখি, থলিটা তো এখানেই রেখে গেছে। থলিটা খুলে দেখ তো দেখি কি রয়েছে। হ্যাঁ, দামি জিনিস থাকলে সে কি আর রেখে যেত? অন্য লোকগুলোর কথা শুনে নিতাই এগিয়ে গিয়ে থলিটা খুলতেই তার চোখ বিস্ফারিত। সে মুখে গোঙানির মতো শব্দ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। নিতাই, নিতাই, কি হলো রে? তোর কি হলো রে? আরে থলিতে কি দেখলো যে অজ্ঞান হয়ে গেল? দেখ তো রে। ওরে বাবা রে, এ তো দেখি একটা মেয়ের লাশ গো। এটা এখানে এলো কি করে? ওরে, এটা তো আমাদের গ্রামের বীরেনের বউ রে। আজকে সকাল থেকে তো বউটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আরে এত আমার বউ বলছিল সে তো নাকি কার সাথে পালিয়েছে। তবে কি? তার মানে এ নিশ্চয়ই এই নিতাইয়ের কাজ দাদা। এটা যখন দেখেছে ধরা পড়ে যাবে তখন মটকা মেরে পড়ে গেছে। ওরে ওরে বজ্জাত নিতাই, ওঠ ওঠ বলছি। মুহূর্তের মধ্যেই ওই দুই গ্রামবাসী নিতাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিতাই যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। এরূপ পরিস্থিতি দেখে সে যেন ভ্যাবা চাকা খেয়ে গেল। নিতাই বলল, তোমরা আমাকে এইভাবে মারছো কেন? আমি কি করেছি? এটা আরামজাদা নিজে অপরাধ করে আবার সাধু সাদা হচ্ছে। হ্যাঁ, বল, বীরেনের বউয়ের সাথে কি করেছিস বল। বীরেনের বউ? কে বীরেনের বউ? কি বলছো কি তোমরা? দেখেছো দেখেছো দাদা, বেটা কেমন রঙ্গ তামাশা করছে। তুই জানিস না বীরেনের বউকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। গ্রামের সকলে বলছিল সে নাকি কোন ছেলের সাথে পালিয়েছে। হ্যাঁ, সত্যি করে বল, সেটা তুই ছিলি তাই না? আর হয়তো কিছু মনোমালিন্য হয়েছিল বলে খুন করে এক মহিলা যাত্রীর গল্প ভেতেছিস, তাই তো? বল বলছি, তাড়াতাড়ি বল। তোমার দোহাই দাদা, দয়া করে এমন মিথ্যে বদনাম দিও না। আমি বীরেনকে চিনি না, আর না তার বউকে। তাহলে তুই অজ্ঞান হয়ে গেছিলি কেন? হ্যাঁ, আমি তো এটা দেখে জ্ঞান হারিয়েছিলাম যে এতক্ষণ যেই মহিলা আমার গাড়িতে বসে গল্প করতে করতে এলো, এটা তারই লাশ। তুই তুই সত্যি বলছিস তো? আমি আমার ছোট বাচ্চাদের মাথার দিব্যি করে বলছি দাদা, এই মহিলা কিছুক্ষণ আগে আমার গাড়িতে উঠে বসেছিল। আমার তো ভাবলেই মাথায় কেমন যেন সব তালগোল বাকিয়ে যাচ্ছে। এক কাজ করি, আমরা গরুর গাড়িটা বীরেনের বাড়ির সামনে নিয়ে যাই। হ্যাঁ, ওকেও তো দেখাতে হবে। ওদের কথা শুনে নিতাই গাড়িটা নিয়ে বীরেনের বাড়ির দিকে নিয়ে চলল, কিন্তু তার মাথায় বারবার একই কথা চলছিল। সে যেন বিশ্বাস করে উঠতে পারছিল না যে এটা কি হয়ে গেল। যেই মেয়েটা তার সঙ্গে বসে বসে এত সুখ দুঃখের গল্প করছিল,